এখন আমরা আগে একটা ওভারভিউ করেছিলাম, এখন বিস্তারিত এক একটা যুগ ধরে তার ইতিহাস পড়ব। তাহলে প্রথমে আমরা শুরু করতে পারি কি, প্রথমে প্রাচীন প্রস্তর যুগ থেকে শুরু করব। প্রাচীন প্রস্তর যুগ, বা প্যালিওলিথিক এজ। আমার সাথে সাথে যদি আপনারা নিজেরা লিখে নোট নিয়ে নেন তাহলে আপনাদের জন্য নোট হবে এবং রিটেনে আপনাদের কিন্তু সুবিধা হবে। তাহলে প্রাচীন প্রস্তর যুগ, এই যে প্যালিওলিথিক প্যালাইয়াস শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, আর লিথাস অর্থ পাথর বা প্রস্তর। লিথাস অর্থ প্রস্তর, এখান থেকে প্যালিওলিথিক কথাটার উদ্ভব। এই যুগের উল্লেখযোগ্য মানুষ যেমন হচ্ছে নিয়ান্ডারথাল, হাইডেলবার্গ, ক্রোমাগনান, এরা কিন্তু প্রাচীন প্রস্তর যুগের। প্রাচীন প্রস্তর যুগে মানুষের ছিল হান্টার গ্যাদারার, বা এই সময়কে বলা যায় আর্লি স্টেজ বা প্রিমিটিভ কমিউনিজম। হান্টার গ্যাদারার মানে এই সময় মানুষ মূলত খাদ্য উৎপাদন করতে পারতো না, তারা খাদ্য সংগ্রহ করত, তারা ছিল মূলত খাদ্য সংগ্রহকারী। এই সময় আসলে ব্যক্তিগত সম্পদের কোনো ধারণা ছিল না, যা শিকার করত তা সবাই মিলে ভাগ করে খেত। এখানে কিন্তু পুঁজি বা জমা সংগ্রহের কোনো বিষয় নেই, এই জন্য এটাকে বলা হয় প্রিমিটিভ কমিউনিজম। তাহলে আদিম সমাজ কমিউনিস্ট মানে সাম্যবাদী সমাজ ছিল। তাই সাম্যবাদী সমাজ কেমন, মানে এখানে কোনো কিছু পুঁজি হচ্ছে না, যা সবাই সাধ্যমতো শ্রম দিচ্ছে এবং প্রয়োজন মতো ভোগ করছে। এরপরে সম্পদে যখন ব্যক্তি মালিকানা আসার পরে মানুষ হচ্ছে পুঁজি তৈরি করতে শুরু করে, এবং তখন যখন ব্যক্তি মালিকানা আসে সেই ব্যক্তিগত সম্পদগুলোর ওয়ারিশ কারা হবে এটা নিয়ে হচ্ছে মানুষের বংশ পরম্পরায় সম্পদের মানে বন্টন এটা শুরু হয়। এই কমিউনিজমের থিওরি, কার্ল মার্কসের থিওরি অনুযায়ী কিছুটা এরকম যে এই যে পুরাতন প্রিমিটিভ কমিউনিজম থেকে আস্তে আস্তে মানুষের পুঁজি গ্যাদার করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছবে যখন পুঁজির এটা আবার ভেঙে পড়বে ডিসপার্স হয়ে একবারে আবার আগের মতো সাম্যবাদী সমাজের প্রতিষ্ঠা হবে। তারপর এই সময়ের মানুষ কিন্তু ছিল হচ্ছে যাযাবর, তারা খাদ্যের সন্ধানে বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতো। কোনো অঞ্চলে প্রাকৃতিক ভাবে বিরূপ পরিস্থিতি দেখা গেলে, বা হচ্ছে আপনার কোনো অঞ্চলের যদি খাদ্য সংকট দেখা দিত, বা যদি বাসস্থান নিয়ে কোনো সমস্যা দেখা দিত, তখন তারা স্থান পরিবর্তন করতো। এছাড়া তারা এমনিতেও ঘুরে ফিরে বেড়াতো। প্রস্তর যুগ নামটা মূলত এসেছে কিন্তু পাথরের হাতিয়ার ব্যবহারের থেকে। সেখানে
তারা ওই সময় মানুষরা বিভিন্ন ধরনের শিকারে বিভিন্ন ধরনের পাথরের হাতিয়ার ব্যবহার করত। যেমন দেখা যায় পিকিং মানুষের গুহায় পাথরের হাতিয়ার পাওয়া গেছে। পিকিং মানব যেহেতু আপনার প্রাচীন প্রস্তর যুগে, সুতরাং বলা যায় ওই সময় হচ্ছে পাথরের হাতিয়ার ব্যবহার ছিল। পুরনো প্রস্তর যুগের আরেকটা প্রধান আবিষ্কার হচ্ছে গুরুত্বপূর্ণ আবিষ্কার বা প্রধান আবিষ্কার বলা যায়, আবিষ্কার হচ্ছে আগুন। সমাজের সংগঠন বলতেছে বাঁচার তাগিদে ওই সময় মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করত, শিকার করত, এবং শিকার করে আমরা তো আগেই বলেছি যে শিকারে প্রদত্ত জীবজন্তুর মাংস তারা নিজেদের মধ্যে সুষম বন্টন করে খেত। সমাজবিজ্ঞানী মর্গান আছেন, উনি বলেছেন হচ্ছে মানুষ জোট বেঁধেছে জ্ঞাতি সম্পর্কের ভিত্তিতে। মানে জ্ঞাতি সম্পর্ক কি, যে একই পূর্বপুরুষ থেকে যাদের উৎপত্তি, তারা একত্রে একটা দল বা ক্লান তৈরি করে থাকতো। এই ক্লানে কিছু লোক থাকলেও যথেষ্ট পরিমাণে লোক ছিল না, কারণ হাতি বা বড় বড় বলঘহনী শিকার করতে অনেক বেশি লোক দরকার হতো। এই জন্য অনেকগুলো ক্লান মিলে তৈরি হতো ট্রাইব। এই ট্রাইবরা একত্রে বড় বড় শিকারে অংশগ্রহণ করত। ক্লানের সব সম্পত্তি ছিল সাধারণ সম্পত্তি, মানে ক্লানের সম্পত্তির উপরে ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত মালিকানা ছিল না, ফলে পুঁজির স্থান ছিল না। এই জন্য বলা হয় যে প্রিমেটিভ কমিউনিজম এই সমাজে বিদ্যমান ছিল। এরপর আছে প্রাচীন প্রস্তর যুগের পরে হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগ মানে হচ্ছে মেসোলিথিক। লিথাস শব্দের অর্থ তো আমরা জানি পাথর, আর মেসো মানে মধ্য, যেমন মেসোডার্ম বা মেসোপটেমিয়া, পটেমাস মানে নদী, আর মেসো মানে মধ্য, দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। তা মধ্যপ্রস্তর যুগের মানুষের প্রধান খাদ্য ছিল মাছ মাংস। এই সময় মানুষ মানে বড়শি দিয়ে মাছ শিকার করা শেখে, এছাড়া ভেলা নির্মাণ করতে শিখে। এই যুগের একটা আলাদা বৈশিষ্ট্য হলো আগেরকার যুগে তো মানুষ শুধু শিকার করত, শিকার জন্তুগুলো ধরে আনতো না বা পালন করতো না। এই সময় মানুষ পশুপালন করতে শুরু করে। যতদূর বিজ্ঞানীরা ধারণ করেন যে কুকুর হচ্ছে মানুষের প্রথম গৃহপালিত জন্তু। কুকুর কিন্তু নেকড়ের একটা বিবর্তিত, কুকুর নেকড়ে থেকে বিবর্তিত মনে করা হয়। মানুষ নিজের প্রয়োজনে নেকড়েকে বশ মানিয়ে আস্তে আস্তে নিজেদের সাথে রাখতে রাখতে একসময় বিবর্তিত হতে হতে নেকড়ের জাত কুকুরের মতো রূপ নেয়। কুকুরের মতো রূপ নেয় মানে বিবর্তনের মাধ্যমে, এবার যে একবারে কুকুর হয়ে যায় নেকড়ে এমন না ব্যাপারটা। এরপর মধ্যপ্রস্তর যুগে মানুষ আরও আগের থেকে আরও নতুন ও সূক্ষ্ম হাতিয়ার তৈরি করতে শেখে। এরপরে মধ্যপ্রস্তর যুগের পরে আছে নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগ নব্যপ্রস্তর যুগ হচ্ছে
লিথিক এজ। এই সময়ে যে পাথরের যে আগের ভোতা অমসৃণ হাতিয়ার মধ্যপ্রস্তর যুগে একটু উন্নত হয়, নব্যপ্রস্তর যুগে আরও ধারালো আরও মসৃণ হয় এবং এই হাতিয়ারগুলো মানে শিকার ছাড়া অন্য কাজেও দৈনন্দিন কাজেও ব্যবহার শুরু করে। এই নবপ্রস্তর যুগের আর একটা নাম বলা হয় পোলীয় বিপ্লব। পোলীয় বিপ্লব। এই নবপ্রস্তর যুগে মানুষের খাদ্যর উপরে নিয়ন্ত্রণ আসে। নিয়ন্ত্রণ বলতে হচ্ছে মানুষ চাষাবাদ শুরু করে এবং বৃক্ষ চিনতে শুরু করে যে কোনটা প্রয়োজনীয় বৃক্ষ কোনটা অপ্রয়োজনীয়। এই জন্য এই এজটাকে বলা হয় নবপোলীয় এজ বা নবপোলীয় বিপ্লব। ভি গর্ডন চাইল্ড। ভি গর্ডন চাইল্ড উনি একজন প্রত্নতত্ত্ববিদ। উনি প্রথমে নবপোলীয় বিপ্লব এই টার্মটা কয়েন করেন। কৃষির উদ্ভব কোন অঞ্চলের প্রথম শুরু হয় নিয়ে বিতর্ক আছে। অনেকে মনে করেন নীল নদের উপত্যকায় কৃষিকাজের উৎপত্তি হয়েছিল, মানে সূচনা হয়েছিল। অনেকে মনে করেন যে মধ্য প্রাচ্যের ফার্টাইল কিসেন্ট বলে যেখানে, ওখানে কৃষির উদ্ভব হয়েছিল। যেমন ফার্টাইল কিসেন্টটা কোথায়? ফার্টাইল কিসেন্টটা হচ্ছে ভূমধ্যসাগরের ওখান থেকে শুরু করে আপনার ভূমধ্যসাগরের পার থেকে শুরু করে একদম পারস্য পর্যন্ত। এখানে ওই যে পারস্য উপসাগরের পাশ থেকে ফার্টাইল কিসেন্টটা যদি দেখি আমরা, এই যে ধরেন এই যে ভূমধ্যসাগর, এই ভূমধ্যসাগরের নিচে হচ্ছে ধরেন মিশর। এখানে যদি ধরি সিরিয়া, আর এই উপরে ধরেন ভূমধ্যসাগর, তো এরকম এটা যদি তুরস্ক হয়, এখান থেকে একটা চন্দ্রাকৃতি এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা একদম পারস্য পর্যন্ত গেছে, পারস্য পর্যন্ত চলে গেছে। নিচে তো হচ্ছে আরব, এই পারস্য পর্যন্ত গেছে। এই যে ক্রিসেন্টটা অর্ধচন্দ্রাকৃতি, এইটাকে বলা হয় ফার্টাইল ক্রিসেন্ট। ছবিটা মুছে দিচ্ছি যেন আমার স্মৃতি থেকে যেহেতু আঁকা, ওটা ততটা অ্যাকুরেট হবে না। মনে করা হয় যে মহিলাদের হাতে প্রথম কৃষির মানে উদ্ভব ঘটে। মহিলারা সম্ভবত যেহেতু মজুদকৃত খাদ্যশস্য দেখভাল করতো মহিলারাই, ওনারাই হয়তো লক্ষ্য করে এইভাবে বীজ ফেললে পরে গাছ হচ্ছে এবং ওনারা ওইভাবে বাড়ির আশেপাশে বা বাসস্থানের আশেপাশে বীজ ফেলে কৃষিকাজ শুরু করে প্রথম। ব্যক্তিগত সম্পত্তি, যেহেতু এই সময় কৃষিকাজ প্রচলিত ছিল, এই সময়ে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটে, মানে পুঁজি আসতেছে, পুঁজি ইজ কামিং। মধ্যপ্রস্তর যুগের শেষ দিকে জমি চাষ আবিষ্কার হলেও তা ছিল হচ্ছে মূলত ট্রাইবের সাধারণ সম্পত্তি। কিন্তু এই সময়ে এসে প্রকৃতপক্ষে যেহেতু কৃষির উদ্ভব হয়, উদ্বৃত্ত যে ফসল, এই ফসলটা কার হবে, এই একজন বেশি শ্রম দিচ্ছে, আর একজন ধরেন কম শ্রম দিচ্ছে বা তার সামর্থ্য কম, কিন্তু ভোগের সময় যে যার প্রয়োজন মতো ভোগ করছে। এই জিনিসটা একটু বদলাতে শুরু করে, কারণ এই সময় এসে মানুষ মনে করে যে বেশি শ্রম দেবে তার বেশি প্রাপ্য, যার শ্রম দেওয়ার সামর্থ্য কম তার প্রাপ্য কম, এবং
যার যে বেশি শ্রম দিতে পারবে, বেশি কাজ করতে পারবে, তার উদ্বৃত্ত ফসল থাকবে, তার উৎপাদন বেশি হলে তার ফসল থাকবে, তার মালিকানা বেশি থাকবে। সেই মালিকানার যে ফসলটা, সেই ফসলটা সে লোক মারা যাওয়ার পরে কার কাছে হস্তান্তর করা হবে, এই থেকে বংশ পরম্পরার একটা সৃষ্টি হয়। এবং এখান থেকে বংশ পরম্পরা যখন সৃষ্টি হয়, তখন ট্রাইবের মধ্যে তো আগে ধরেন 10 জন মানুষ এবং 5 জন মহিলা, পুরুষ মানুষের 5 জন মহিলা, বা এরকম যদি থাকে, সেক্ষেত্রে কোন পুরুষের বাচ্চা কে, এটা আসলে ওইভাবে গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু যেই আপনার উত্তরাধিকার প্রশ্ন চলে আসে, ব্যক্তিগত সম্পত্তি চলে আসে, তখন যেহেতু সব ব্যক্তিগত সম্পত্তি বন্টন করতে হবে, তখন মানুষের মধ্যে পেয়ারিং শুরু হয়। পেয়ারিং কেমন, যে পেয়ারিং, বা তখন অবশ্য বহুবিবাহ প্রথাও চালু ছিল, বহুগামিতা চালু ছিল। তারপরে উত্তরাধিকার সূত্রে বিবাহ প্রথা চালু হয়, যে কার উত্তরাধিকার কে, এটা বোঝার জন্য। তাহলে প্রস্তর যুগ এই পর্যন্তই। প্রস্তর যুগের পরে আমরা যাব হচ্ছে ধাতু যুগ। ধাতু যুগ আমরা আগে জেনেছিলাম 3S সিস্টেম। 3S সিস্টেম যেটা দিয়েছিলেন একজন ডেনমার্কের একজন জাদুঘরের একজন কিউরেটর, জে.জি. থমসন। উনি এটা প্রস্তাব করেছিলেন, যেখানে ছিল হচ্ছে প্রস্তর যুগ, তাম্র ও ব্রোঞ্জ যুগ, এরপর ছিল হচ্ছে লৌহ যুগ। এখন এই যে তাম্র এবং লৌহ যুগ, এটাকে বলা হয় আবার ধাতু যুগ। ধাতু যুগ বলে। ধাতু যুগ প্রথম ধাতু হিসাবে মানুষ ব্যবহার শুরু করে মূলত তামা এবং সোনাকেই প্রথম ব্যবহার শুরু করে। তামার আকরিক ছিল ওই সময় হচ্ছে মেলাকাইট। এরপরে পরবর্তীতে ব্রোঞ্জ যুগে তামার সাথে টিন মিশিয়ে মানুষ একসময় ব্রোঞ্জ তৈরি করতে শেখে, একটা সংকর ধাতু ব্রোঞ্জ। ব্রোঞ্জ হচ্ছে ব্রোঞ্জ, তামা যুগ, টিন। আবার দস্তা, তামা এবং দস্তা মিলে কিন্তু পিতল তৈরি হয়। এই যে ব্রোঞ্জ, তামা যোগ দস্তা নৈবত্তিকে অনেক সময় দিতে পারে। পিতল, তামা যোগ দস্তা। তাহলে ধাতু যুগে ছিল হচ্ছে তাম্র যুগ প্রথমে, বা কপারেজ। এই কপারেজকে অনেকে তাম্রপ্রস্তর বা চালকলি থেকে বলে। তারপর হচ্ছে ব্রোঞ্জ যুগ। এরপর 3 নম্বর হচ্ছে আয়রন এজ বা লৌহ যুগ। লোহাকে বলা হয় সভ্যতার ভিত্তি। মানব সভ্যতার ক্রমবিকাশের এই যে সর্বোচ্চ স্তর হচ্ছে লৌহ যুগ। লোহার উৎপত্তি হয় কিন্তু এশিয়ার
মাইনরে লোহার উদ্ভব। এশিয়ার মাইনরে লোহার উদ্ভব বলা আসলে ঠিক না, লোহার নিষ্কাশন শুরু হয়েছে এশিয়ার মাইনরে এবং এটা বড় পরিসরে শুরু হয় এশিয়ার মাইনরে। এর আগের কিছু সভ্যতা যেমন মিশরীয় সভ্যতায় মানে এর আগের সভ্যতা বলা ঠিক না, মানে আগের সময় মিশরে বা অন্য জায়গায় লোহার কিন্তু ব্যবহার দেখা যায়, কিন্তু লোহার নিষ্কাশন শিল্পের সূচনা হয় এশিয়ার মাইনরে। মাইনরে হিটটাইট, এখানে একটা ঐতিহাসিক চিঠিও পাওয়া গেছে যেখানে মিশরের ফারাও আপনার হিটটাইট রাজার কাছে একটা পত্র পাঠিয়েছেন লোহার সরবরাহের জন্য। এই যে উন্নয়ন, এই চার্জারটা দিত, চার্জ শেষ। এই ধাতু যুগে আরও বেশি হাতিয়ার, আরও বেশি ধারালো হাতিয়ার তৈরি করবে মানুষ। এরপর একসময় নগর তৈরি হবে এবং হাতিয়ার যখন তৈরি হবে তখনই যুদ্ধ শুরু হবে মানুষের, এক গোষ্ঠীর সাথে আর এক গোষ্ঠীর। এরপর আস্তে আস্তে মানুষ সাম্রাজ্য বিস্তার শুরু করবে। যত উন্নয়ন তত ধ্বংস। যাই হোক, আমাদের আগের যুগে দেখেছি আমরা কৃষিকাজ শুরু করে নারীরা, তখন পর্যন্ত কিন্তু পরিবার ছিল মাতৃতান্ত্রিক, কিন্তু এরপরে যখন ধাতু যুগে ব্যাপক হারে কৃষিকাজ শুরু হয়, আপনার লাঙল মানে কৃষি তখন চাষবাসের শুরু হয়। আগে তো শুধুমাত্র বাসস্থানের আশেপাশে বীজ ছড়িয়ে কৃষিকাজ করতো, এরপরে ব্যাপক হারে চাষবাস শুরু হয়ে যায়। তখনই শারীরিক শ্রম নির্ভরতার শুরু হয়, ফলে শ্রমলব্ধ কাজে পুরুষরা আবার এগিয়ে যায়। এখানে মাতৃতান্ত্রিক পরিবার বদলে তখন পিতৃতান্ত্রিক পরিবারের উদ্ভব ঘটে, তখন পুরুষই হচ্ছে পরিবারের প্রধান হয়ে যায়। এরপর শুরু হবে নগর বিপ্লব। এতক্ষণ আমরা প্রস্তর যুগে কৃষি বিপ্লব দেখেছি, এরপরে আসবে নগর বিপ্লব। কৃষি বিপ্লব ছিল কিন্তু প্রথম বিপ্লব। নগর বিপ্লব মূলত শুরু হয় কিন্তু নীলনদ এবং গঙ্গা নদীর মধ্যবর্তী অঞ্চলে। আসলে এই যে উপমহাদেশের সিন্ধু সভ্যতা অথবা নীলনদের যে টাইগ্রিস ইউফ্রেটিসের মধ্যবর্তী যে মেসোপটেমীয় সভ্যতা, দুটো নিয়ে মানে মানুষ ঐতিহাসিকদের মধ্যে একটা বিতর্ক আছে। অনেকে মনে করে মেসোপটেমীয় সভ্যতা প্রাচীন, অনেকে মনে করে সিন্ধু সভ্যতা প্রাচীন। যে সভ্যতাই প্রাচীন হোক, আসলে দুইটাই নগরকেন্দ্রিক সভ্যতা। নবপলীয় যুগের শেষের দিকে, মানে নবপ্রস্তর যুগের শেষের দিকে এই যে আবিষ্কার, বিভিন্ন যন্ত্রের আবিষ্কার, কৃষির ব্যাপক হারে চাষবাস শুরু, মানুষের ব্যক্তিগত সম্পদে বাড়বাড়ন্ত এবং মানুষের একটা অলরেডি সমাজের মধ্যে উত্তরাধিকার প্রথা চালু হয়ে গেছে, মানুষের মধ্যে পুঁজির ধারণা বিকাশ করতে শুরু করেছে। এই যে আবিষ্কারের এই অগ্রগতির ফলে আস্তে আস্তে নগরায়নের দিকে মানুষ ঝুঁকে পড়ে, আস্তে আস্তে নগরকেন্দ্রিকতা আসতে শুরু করে। এই যে পরিবর্তন সাধিত হয়, এই পরিবর্তনটাকে আমরা নগর বিপ্লব বলতে পারি।
নগর বিপ্লবের কিছু কিছু স্পেসিফিক কারণ আছে, যে নবপলীয় যুগে এই যে জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে, মানুষের কৃষির ফলে উদ্বৃত্ত সম্পদ তৈরি হতে শুরু করলে মানুষের তখন আহারের জন্য আগে যেভাবে যাযাবরের মতো ঘুরতো, বিভিন্ন জায়গায় আহারের জন্য দৌড়াদৌড়ি করতো, এই নির্ভরশীলতা ক্রমে কমে আসে এবং উর্বর জমি, যেসব জায়গায় উর্বর জমি, পাশে নদী আছে, এমন জায়গাগুলোতে মানুষের জনসংখ্যা দ্রুত বাড়তে শুরু করে এবং বিভিন্ন স্থানে আপনার যেমন নগরকেন্দ্রিক যে বিভিন্ন পেশার উদ্ভব হতে শুরু করে, যেমন বিনিময় প্রথা আসতে শুরু করায় আপনার ধরেন অস্ত্র তৈরি করবে যারা, তারা কৃষিকাজ করবে না, আবার কৃষিকাজ করবে যারা, তারা অস্ত্র যিনি তৈরি করবেন তাকে হচ্ছে কি বলে কৃষিজ পণ্য তার সাথে বিনিময় করবে। এইভাবে করতে করতে মানে কৃষিকাজের বাইরেও নগরকেন্দ্রিক যেসব পেশা, এগুলোর উদ্ভব ঘটতে শুরু করে। নগর বিপ্লবের মূল কেন্দ্রবিন্দুতে ছিল হচ্ছে উদ্বৃত্ত শস্য। এই উদ্বৃত্ত শস্যই আমরা বলতে পারি প্রাচীন পুঁজির বা ক্যাপিটালের একটা প্রাচীন ফর্ম। বর্তমানে তো উদ্বৃত্ত পুঁজি আপনার টাকা বা অন্য অনেক কিছুতে হয়, কিন্তু এটা হচ্ছে প্রাচীন ফর্ম বলা যায় উদ্বৃত্ত ফসলের ভাণ্ডারকে। এই উদ্বৃত্ত ফসলের ফলে নিজের চাহিদা বাইরেও মানুষ যে ফসল থাকে ওটা নিয়ে মানুষ ব্যবসা বাণিজ্য চিন্তা করে। ব্যবসা বাণিজ্যের জন্য আবার পুঁজি দরকার, আবার পুঁজি জমা হলে মানুষ সে জিনিস বিক্রি করতে চায় বা বিনিময় করে অন্য জিনিস আনতে চায়। আবার এখান থেকে কিন্তু আবার বিপত্তিরও বিষয় আছে। যখনই আপনি উদ্বৃত্ত কিছু থাকবে তখন প্রতিবেশীর আপনার দিকে নজর পড়বে। দেখা গেছে অন্য গোষ্ঠীর লোকেরা এসে আক্রমণ করে লুণ্ঠন করতে চাইবে। এভাবে একসময় পশুপালক, আপনার হান্টার গ্যাদারার, আমরা বলছিলাম যে হান্টার গ্যাদারার মানুষ এক জায়গায় থাকতে শুরু করে এবং আস্তে আস্তে এখন নগর কেন্দ্রিক সভ্যতা, নগর বিপ্লবের দিকে ঝুঁকে যায়। তাহলে নগর বিপ্লবে দেখা গেল আপনার উদ্বৃত্ত ফসল, তারপর হচ্ছে কারিগর শ্রেণীর উদ্ভব, এরপর দেখা যায় উদ্বৃত্ত ফসল বা সম্পদের জন্য গোষ্ঠীতে যে যুদ্ধগুলো পরিচালিত হয়, এই যুদ্ধে যে বন্দীদের আবার দাস হিসাবে বিক্রি করা হয়। তাহলে এখান থেকে দাস প্রথার উদ্ভব ঘটে। কিন্তু নবপলীয় যুগেও দাসত্ব ছিল, কিন্তু এখানে এই দাস প্রথা একদম একটা ভিত্তি তৈরি করে এমন একটা অবস্থা যায়। এবং যেহেতু এখন কৃষি আছে, মানুষ উৎপাদনক্ষম, এই দাসদের দিয়ে কৃষি জমি চাষ করানো হয় এবং নানা ধরনের কায়িক পরিশ্রম করানো হয়। এরপর তাহলে দাস প্রথা, এরপর হচ্ছে রাজতন্ত্র, এরপরে এই যে বা সুবিধাভোগী শ্রেণী, মানুষের ব্যক্তিগত সম্পদ তৈরি হওয়ার সাথে সাথে মানুষের একটা ইনসিকিউরিটিও তৈরি হতে থাকে। প্রাচীন সমাজে মানুষের ইনসিকিউরিটি ছিল হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে,
এবং প্রাকৃতিক শক্তি নিয়ে, কিন্তু এই সময়ে মানুষের ব্যক্তিগত সম্পদ নিয়েও একটা ইনসিকিউরিটি আসে এবং নানা ধরনের রোগ শোক তো মানুষের মধ্যে ছিলই। দৈহিক শ্রমবিহীন খাদ্য উৎপন্ন যুক্ত না হয়ে অনেকে শুধুমাত্র এই ইনসিকিউরিটি দূর করার জন্য চিকিৎসা বা জাদুবিদ্যা এগুলোর আশ্রয় নিয়েও সমাজে একটা স্তর তৈরি হয়, সুবিধাভোগী শ্রেণী। এরা কিন্তু একদম এদের বলা যায় হচ্ছে উচ্চ শ্রেণী মনে করা হতো এবং এদের কাছ থেকে এই যে জাদুবিদ্যা, জাদুকর বা হচ্ছে পূজারী বা পুরোহিত এরাই কিন্তু রাজতন্ত্রের ভিত্তি ছিল। এরাই রাজতন্ত্রকে টিকিয়ে রাখত এবং অনেক ক্ষেত্রে দেখা যেত এরাই নিজেরাই রাজা। এবং রাষ্ট্রীয় কোষাগার বলতে যা ছিল সব দেখা গেছে আমরা মিশরীয় সভ্যতাই তো সম্ভবত, মিশরীয় সভ্যতা অথবা অন্য প্রাচীন সভ্যতা আমার মনে নেই, সম্ভবত মেসোপটেমিয়া হতে পারে, যেখানে সব সম্পত্তি মন্দিরের অন্তর্ভুক্ত থাকত। আপনার এই যে প্রত্যেক উৎপাদনকারী তাদের উৎপাদনে একটা উদ্ধৃত অংশ খাজনা হিসাবে দিত। এটা দেওয়া হতো রাজকোষে, কিন্তু দিত হচ্ছে কাল্পনিক দেবতা বা দৈব রাজার কাছে অর্পণ করত। যেমন সুমেরীয় সভ্যতার মন্দির জিগুরাটে এই খাজনা জমা রাখা হতো। এর তত্ত্বাবধানে ছিলেন পুরোহিতরা। এইভাবে একটা সুবিধাভোগী শ্রেণীর উদ্ভব হয়। পরে আস্তে আস্তে নগর সভ্যতা, উন্নত জলসেচ, উর্বর মাটির কারণে বিভিন্ন জায়গায় কৃষি জমি বিনিময়, বন্টন, এগুলো নিয়ে নগর সভ্যতা আরো সামনের দিকে এগোতে থাকে। এরপর এই যে নগরকেন্দ্রিক সভ্যতা, এগুলো প্রাচীন সভ্যতা নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন এই যে নগরকেন্দ্রিক প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, তারপরে মেসোপটেমীয় সভ্যতা, এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব।